হাই এভরিওয়ান। যেমনটা আমরা জানি মাছেরা ঠান্ডা জলে থাকতে বেশি পছন্দ করে, গরম জলে থাকতে চায় না। ঠিক আছে? তো কেন মাছেরা ঠান্ডা জলে থাকতে বেশি পছন্দ করে এটা জানতে গেলে আমাদেরকে একটা টপিক বুঝতে হবে। সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। ঠিক আছে? ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড এটার মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছে যে লিকুইডের মধ্যে গ্যাস এড করলে বাইরে থেকে লিকুইডের মধ্যে যদি বাইরে থেকে গ্যাস এড করি তাহলে ওই গ্যাসটা লিকুইডের মধ্যে কতটা সলিবল হচ্ছে এবং কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সলিবল হচ্ছে সেটা হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস। ঠিক আছে? এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মোস্ট অফ দ্য কোল্ড ড্রিঙ্কস যেখানে যেখানে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ডিজলভ করা হয়। তাই তো? মানে প্রেসার বাড়ালে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড এখানে এড করা হয় গ্যাস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে। আর আর এই গ্যাসটাকে লিকুইডের মধ্যে সলিবল করার জন্য বাইরে থেকে হাই প্রেসার ইউজ করা হয়। ঠিক আছে? তার মানে আমরা জানি প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়বে গ্যাসের ইন লিকুইডে। এটা একটা অন্য পার্ট হয়ে গেল যেখানে আমরা দেখছি যে প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি বাড়ছে। কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে সলিবিলিটি গ্যাসের লিকুইডের মধ্যে বাড়বে না কমবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে বাইরে থেকে যদি আমরা গ্যাস এড করি লিকুইডের মধ্যে তাহলে একটা সলিউশন উৎপন্ন হবে। তাই তো? আর এখানে যে গ্যাসটা ইউজ করা আছে এটা কাজ করবে এজ এ সলিউট হিসাবে। আর যে লিকুইডটা ইউজ করা হবে সেটা কাজ করবে এজ এ সলভেন্ট হিসাবে। ঠিক আছে? তার মানে সলিউশনের মধ্যে গ্যাস আর লিকুইডের একটা নিউ বন্ড ফর্ম হবে। তার মানে আমরা বলতে পারি যে সলিউট সলভেন্টের নতুন বন্ড ফর্ম হবে। ঠিক আছে? এবং আমরা জানি নতুন বন্ড যখন ফর্ম হয় তখন এনার্জি রিলিজড হয়। তার মানে এখান থেকেও এনার্জি রিলিজ হবে। ঠিক? সলিউট আর সলভেন্ট বন্ড ফর্ম হওয়ার আগে সলিউট আর সলভেন্টের বন্ডগুলোকে ভাঙতে হবে। না ভাঙলে এই নতুন বন্ড উৎপন্ন হতে পারবে না। তার মানে সলিউটের মধ্যে যে বন্ডটা আছে আর সলভেন্টের মধ্যে যে বন্ড আছে এই বন্ডগুলোকে ভাঙতে হবে। তাই তো? আমরা জানি বন্ড ভাঙার জন্য বাইরে থেকে এনার্জি লাগে। তার মানে এই বন্ডগুলোকে ভাঙতে গেলে বাইরে থেকে এনার্জি আমাকে দিতে হবে। তাই তো? এবার আমাদের ক্ষেত্রে যে সলিউটটা ইউজ হয়েছে সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে? গ্যাসের আমরা জানি পার্টিকেলস গুলো অনেক মানে নিজেদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি কম হয়। তাই তো? এবং তারা একটা নির্দিষ্ট ডিসটেন্স পর্যন্ত এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার মানে সলিউটের যে বন্ডটা থাকে এই বন্ডটাকে ভাঙতে অনেক কম পরিমাণ এনার্জি লাগবে। কারণ গ্যাসকে সেপারেট করা অনেক বেশি সহজ। ঠিক আছে? সেমভাবে সলভেন্টকেও ভাঙতে বাইরে থেকে এনার্জি লাগবে। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে তার চেয়ে অনেক কম পরিমাণ এনার্জি লাগছে এই বন্ডগুলোকে ভাঙতে। তাহলে আমরা সেমভাবে বলতে পারবো যে এনার্জি নিড ইজ লেস দেন এনার্জি রিলিজড। ঠিক আছে? তাহলে পুরো প্রসেসটা একটা এক্সাম্পল হবে এক্সোথার্মিক প্রসেসের। কেন? কারণ সলিউশন থেকে এনার্জি রিলিজ হচ্ছে। ক্লিয়ার? তার মানে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার? এবার এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়বে না কমবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং সেটা আলোচনা করব একটা প্রিন্সিপালের দ্বারা। এটা হচ্ছে লে-চিটেলিয়াস প্রিন্সিপাল। ক্লিয়ার? এক্সোথার্মিক প্রসেসের প্রিন্সিপালটা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের আজকে যেটা টপিক সেটা ক্লিয়ার হয়ে যাবে। According to the Le-Chatelier's principle, and when a system at equilibrium face any change such as temperature change, pressure change, or concentration change, then the system tries to oppose that change and back itself stable again. ঠিক আছে? যদি আমরা সহজভাবে বুঝি, ধরুন তুমি একটা টেস্ট নিয়ে আসো এবং রিঅ্যাকশন করছো এ কে দিয়ে। তোমার কাছে এ আছে, এ কে দিয়ে রিঅ্যাকশন করছো এবং উৎপন্ন করছো হচ্ছে বি। ঠিক আছে? তার মানে তুমি এ থেকে বি উৎপন্ন করছো। ঠিক আছে? কোনো কারণে দেখলে যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে এবং তার সাথে সাথে টেস্ট টিউবটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, তুমি তো হাতে ধরে আছো, তাহলে অনুভব করতে হবে যে কোনো কারণে ধরো এটা মানে অনেকটা টেস্ট টিউবটা বি ফর্ম করার সময় গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তার সাথে সাথে হালকা হিট উৎপন্ন হচ্ছে। তাই তো? তার মানে আমরা লিখতে পারি যে হিট উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল হোয়েন সিস্টেম এট ইকুইলিব্রিয়াম, ধরো এ আর বি ইকুইলিব্রিয়াম আছে এবং এই সাইডে দেখো এক্সট্রা একটা জিনিস চলে আসে সেটা হচ্ছে হিট। ঠিক আছে? এ থেকে বি ছিল, বি থেকে এ ছিল, ইকুইলিব্রিয়াম ছিল, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে হিট। তো যেহেতু এখানে এক্সট্রা হিট চলে আসে সেই জন্য এই হিটটাকে অপোজ করতে যাবে বা কাউন্টার ব্যালেন্স করতে যাবে, সেক্ষেত্রে কি হবে, এটা এই এ থেকে আর বি হবে না,
এ থেকে আর বি হবে না, তখন রিয়েকশনটা ব্যাকওয়ার্ড রিয়েকশন হয়ে যাবে, মানে বি থেকে এর দিকে যাবে। কেন? কারণ এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে হিট। এই হিটটাকে অপোজ করার জন্য রিয়েকশনটা বি থেকে এর দিকে যাবে, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়েকশন। ঠিক আছে, এবার ধরে নাও তুমি এ থেকে বি উৎপন্ন করছো এবং তোমাকে হিট দিতে হচ্ছে সিস্টেমে। ঠিক আছে, এ থেকে বি উৎপন্ন করছো, কিন্তু তোমাকে এই এ থেকে বি উৎপন্ন করার জন্য নিচ থেকে তোমাকে হিট দিতে হচ্ছে, মানে ধরে নাও তাপ দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু হিটটা এইদিকে আছে, এইটাকে অপোজ করার জন্য রিয়েকশনটা এইদিকে যাবে, মানে ফরওয়ার্ড রিয়েকশন হবে, ফরওয়ার্ড রিয়েকশন। তার মানে আমরা দেখলাম এখান থেকে, তাহলে এখান থেকে সিস্টেম থেকে হিট রিলিজ হচ্ছিল, তার মানে এটা এটা কি প্রসেস, এটা হবে এক্সোথেরমিক প্রসেস। সিস্টেম থেকে হিট রিলিজ হলে সেটাকে বলি আমরা এক্সোথেরমিক প্রসেস। আর এই যে উদাহরণটা দেখলাম সেটা, এটা হচ্ছে তাহলে এন্ডোথেরমিক প্রসেস। ক্লিয়ার? এবার এখানে হিট বাড়ছে, মানে এখানে টেম্পারেচার বাড়ছে, হিট বাড়া মানে তো টেম্পারেচার বাড়া। এবার টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হচ্ছে, রিয়েকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে। ঠিক আছে, তার ক্ষেত্রে এক্সোথেরমিক প্রসেসের ক্ষেত্রে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রিয়েকশন ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, যার ফলে রিয়েকশনটা তোমার সলিউরিটি কমবে, তাই তো? সেম ভাবে এন্ডোথেরমিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, হিট বাড়ছে মানে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে রিয়েকশনটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে। তার মানে আমরা যে আলোচনা করছি আমাদের টপিক সলিবিলিটি অফ সলিড লিকুইড, যদি রিয়েকশন ফরওয়ার্ড দিকে যায় সেক্ষেত্রে আমার সলিবিলিটি বাড়বে সেম ভাবে। তাহলে লেচ প্রিন্সিপাল থেকে আমরা এটা আলোচনা করে বুঝতে পারলাম যে যদি এক্সোথেরমিক প্রসেস হয় সেই রিয়েকশনটা হবে ব্যাকওয়ার্ড রিয়েকশন, আর যদি এন্ডোথেরমিক প্রসেস হয় সেই রিয়েকশনটা হবে ফরওয়ার্ড রিয়েকশন। ঠিক আছে, এবার আমরা জানলাম যে এক্সোথেরমিক প্রসেস হলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। ঠিক আছে, তার মানে আমি যে এই গ্যাসটাকে এখানে ঢালছি, গ্যাসটাকে লিকুইডের মধ্যে ঢালছি, এ ভালো করে এখানে মিশতে চাইবে না টেম্পারেচার বাড়ার সাথে সাথে। কেন? কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে এক্সোথেরমিক প্রসেসের ক্ষেত্রে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, মানে সলিবিলিটি অফ গ্যাস কমতে থাকে, ডিক্রিজ হতে যাবে। কেন? কারণ রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। ক্লিয়ার? তার মানে গ্যাসকে আমি যদি এখানে লিকুইডে দেই, কিন্তু গ্যাসটা ভালো করে সলিউবল হবে না। ঠিক আছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে। তো এটাই আমাদের আজকে জানার বিষয় ছিল যে টেম্পারেচার বাড়লে, তাহলে আমরা বলতে পারি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিবিলিটি অফ গ্যাস কমতে থাকে। ঠিক আছে, সেম কারণে মাছেদের ক্ষেত্রে কি হয়, যখন ঠান্ডা জল থাকে, ঠান্ডা জল থেকে গরম জলে তাদেরকে আনা হয়, কোল্ড ওয়াটার থেকে যখন হট ওয়াটারে আনা হয়, তাহলে এখান থেকে এখানে আসার সময় কি হলো, টেম্পারেচার বাড়লো। ঠিক আছে, টেম্পারেচার বাড়ার ফলে কি হবে, ওই জলের মধ্যে যে অক্সিজেন গ্যাস ছিল তার সলিবিলিটি কমে যাবে। সলিবিলিটি কমলে কি হবে, গ্যাসটা আর জলের মধ্যে বেশি বেশি থাকতে চাইবে না, মানে জলের মধ্যে গ্যাসের অ্যাভেবিলিটি কমে যাবে, যার ফলে মাছেদের তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, মানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মাছেরা পাবে না। তাহলে এই কারণেই মাছেরা ঠান্ডা জলে থাকতে বেশি পছন্দ করে গরম জলের তুলনায়। গরম জলে নিয়ে গেলে কি হবে, একটা যদি ছবি দেখাই, এরকম একটা কন্ডিশন হবে। ঠিক আছে, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং ইনহেলার লাগাতে হবে। তো আশা করি আজকের বিষয়টা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।